প্রতি মাসেই শুরু হয়েছে আমাদের অন্তর্জালে সে সমস্ত গুণী মানুষ, প্রাতঃস্মরণীয় সম্মাননীয় কবি, সাহিত্যিক, লেখক, যাদের নিয়ে বহুল চর্চা নেই, যারা বহুল চর্চিতও নন, আমরা তাদেরকে তুলে ধরতে চাইছি আমাদের পর্দায়। একটি উদ্দেশ্য, আগামী প্রজন্ম এবং তরুণ লেখকদের তাদের সম্পর্কে অবহিত করা, উদ্দীপ্ত করা। সাহিত্য সম্রাট একটি প্রজ্বলিত নাম, যা আমাদের সাহিত্যকে, হৃদয়কে আলোকিত করে, আন্দোলিত করে। আমরা যারা সাহিত্য নিয়ে কাজ করছি তাদের কাছেও মনে হয় এই সাহিত্য সম্রাটের চর্চাটা যতটা প্রয়োজন ততটা নেই। কেমন যেন খুঁজে পাই না আর অন্যান্য 5টা অনুষ্ঠানের মতন সাহিত্য সম্রাটকে কেন্দ্র করে কোনো কর্মসূচিতে। তাই সৃজনের এই প্রয়াস আপনাদের ভালো লাগলে আপনারা প্রতিক্রিয়া জানাবেন। আজ সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের জন্মদিন। তাকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে সৃজন সাহিত্যের আসরের শ্রীবৃদ্ধি কামনা করে আজকে আমিও আমার এই ছোট্ট একটা অনুষ্ঠান শুরু করি। তোমার মন্ত্র মানুষকে ভালোবাসি, তোমার মন্ত্র মানুষকে ভালোবাসি। বন্দে মাতরম, বন্দে মাতরম, সুজলাম সুফলাম, মলয়জ শীতলাম, শস্য শ্যামলম মাতরম, বন্দে মাতরম। Was born in the year 1838 and died in the year 1894. He has written many of the novels in Bengali, but his one and only novel, Rajmohan's Wife, was a great source of inspirations for the writers in India and those who write in Bankim, as we know, has written 13 novels in Bengali. বঙ্কিমচন্দ্রের যৌবনে বিদ্যাসাগর ছিলেন সর্বোত্তম প্রতিষ্ঠান। অনেক সময় বড় বড় প্রতিভাদের মধ্যে এক প্রতিষ্ঠান বিরোধিতার মানসিকতা কিন্তু জন্ম নেয়। তার থেকেই হয়তো বঙ্কিমচন্দ্র এই বিরোধিতা করে যেতেন। তিনি সমালোচিত হয়েছিলেন, অমৃতবাজার পত্রিকাও তার সমালোচনা করেছিল, কিন্তু তবুও কিন্তু তিনি বিদ্যাসাগরের বিরোধিতায় যৌবনে অটল ছিলেন। কিন্তু ভিতরে ভিতরে কি শ্রদ্ধার অভাব ছিল? সেটা কিন্তু আমার মনে হয় না। তাই ভ্রাতস্পুত্রের বিয়েতে তার ভ্রাতস্পুত্র শচীশচন্দ্র তার নিজস্ব রাজবেশ হয়তো খারাপ হয়ে যেতে পারে, এই ভেবে সাধারণ পোশাক পরা বিদ্যাসাগরকে যখন হাত দিয়ে সরিয়ে দিলেন, ক্রোধে ফেটে পড়লেন বঙ্কিমচন্দ্র। তুমি চেনো, তুমি জানো ইনি কে? ইনি বিদ্যাসাগর। যাও, তুমি এক্ষুনি প্রণাম করে ক্ষমা চেয়ে নাও। তার এই যে তাৎক্ষণিক ক্রোধ, এতেই কিন্তু বোঝা যায় বিদ্যাসাগরের প্রতি ভেতরে ভেতরে তার কতটা শ্রদ্ধা ছিল। আর পরিণত বয়সে এসে আমরা
যে বঙ্কিমচন্দ্রকে দেখলাম সে তো একদম বিপরীত বঙ্কিমচন্দ্র। যে বিদ্যাসাগরের ভাষা নিয়ে এত সমালোচনা করেছিলেন, সেই বিদ্যাসাগর সম্পর্কে তিনি বলছেন তার ভাষা অতি সুমধুর এবং মনোহর। তাহার আগে কেউ এত সুমধুর ভাষা লিখিতে পারে নাই এবং তার পরেও কেউ পারে নাই। তার রচিত এবং গঠিত বাংলা ভাষা নিয়েই আমরা যাবতীয় কাজ করে যাচ্ছি, সেটাই আমাদের মূলধন। কেননা হইলি তুই যমুনার জল রে প্রাণবল্লভ, কিবা দিবা কিবা রাতি কুলেতে আঁচল পাতি, শুইতাম শুনিবারে তোর মৃদুরব রে প্রাণবল্লভ। কেননা হইলি তুই যমুনা তরঙ্গ মোর শ্যামধন, দিবারাতি জলে পশি থাকিতাম কালো শশী, করিবারে নিত্য তোর নৃত্য দর্শন ওহে শ্যামধন। দুজনেই যেন ভাবনায় পড়ে গেছে কে আগে নীরবতা ভাঙবে। অনেকক্ষণ পর তরুণীর কণ্ঠস্বর শোনা গেল। মৃদু কণ্ঠে জিজ্ঞাসা করল সে, পথিক তুমি পথ হারিয়েছ? নবকুমারের হৃদয় বীণা বেজে উঠল এই কণ্ঠস্বরের সঙ্গে। বিচিত্র হৃদয়যন্ত্রের তন্ত্রীগুলো মাঝে মাঝে এমন লয়হীন হয়ে থাকে যে যতই চেষ্টা করা যাক কিছুতেই একে অপরের সাথে মিলতে চায় না। কিন্তু একটি শব্দে, রমণীকণ্ঠের মাত্র একটি শব্দে তা শুধরে যায়, সবই আবার লয়ে চলে আসে। সেই মুহূর্ত থেকে সঙ্গীতের মতো হয়ে ওঠে জীবনযাপন। তরুণীর কণ্ঠস্বর নবকুমারের কানেও তেমন করে বাজল, পথিক তুমি পথ হারিয়েছ। এ স্বর নবকুমারের কানে ঢুকলো। এর অর্থ কি? কি জবাব দিতে হবে কিছুই মনে এলো না। নির্জন সাগর সৈকতের চারপাশে যেন ঘুরে বেড়াতে লাগলো তরুণীর কণ্ঠস্বর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অত্যন্ত প্রতিভাধর শিল্পী, সাহিত্যিক ছিলেন এবং ইংরেজরাও কিন্তু তাকে দেখে খানিকটা সমীহ করত। এজন্যই বঙ্কিমচন্দ্রকে বারবার বদলি হতে হয়েছে তাঁর কর্মজীবনে। আসতে হয়েছে তাকে মালদাতেও। মালদায় তিনি ছিলেন 1874 সালের অক্টোবর থেকে 1875 সালের জুন পর্যন্ত। 1874 সালের 25শে অক্টোবর তিনি মালদার ডেপুটি কালেক্টর ও ডেপুটি ম্যাজিস্ট্রেট পদে যোগ দেন। এখানে থাকার সময় তিনি রজনী উপন্যাসের অনেকটাই লিখেছিলেন। আর তিনি ছিলেন বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক। 1872 সালে তাঁরই হাতেরই প্রতিষ্ঠা। মালদায় থাকার সময় বঙ্গদর্শন পত্রিকার জন্য তিনি একটি কবিতা ও একটি প্রবন্ধ পাঠিয়েছিলেন, যা 1281 বঙ্গাব্দের অঘ্রাণ সংখ্যায় মুদ্রিত হয়েছিল। কবিতার নাম অধঃপতন সঙ্গীত, আর প্রবন্ধ ভালোবাসার। ত্রিপুরা রাজ্য এক সময় ছিল রাজন্য শাসিত, ফলে ত্রিপুরা রাজ্যে স্বাধীনতার ঢেউ এসে লাগেনি। ত্রিপুরা রাজ্যের একটা বিশেষ অংশে রাজারা ইংরেজ সরকারকে কর দিতেন। সেই অংশটা তাদের জমিদারি ছিল, তার নাম চাকলা রোশনাবাদ। ওই অঞ্চলে ভারতের স্বাধীনতা সংগ্রামের একটা ঢেউ আছড়ে পড়েছিল। তরুণ বিপ্লবীরা সেখানে নানান বিপ্লবী কর্মকাণ্ডে জড়িয়ে পড়তেন। তারপর তারা এসে ত্রিপুরা রাজ্যে আশ্রয় গ্রহণ করতেন। সে সময় তাদের সঙ্গে বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ থাকত। আনন্দ মঠের অনুসরণ তারা করতেন, তার পাঠ করতেন। মূলত বঙ্কিমচন্দ্রের সাহিত্যে যে দেশ মাতৃকার প্রতি বন্দনার যে ধারাটা, সেটাই ত্রিপুরা রাজ্যে আত্মগোপনকারী বিপ্লবীদের মধ্যে ছড়িয়ে পড়েছিল। বিচৌধুরী উপন্যাসের যে পটভূমি, সেই পটভূমিতে বৈকুণ্ঠপুর যে জঙ্গলমহল, এখানকার তিস্তা নদী, এখানকার ট্যাকের পেট, এখানকার ধূসবান্ধা বাড়ি, এই জনপদগুলি বাস্তব। আমি বেশ কয়েক দশক ধরে এই জায়গাগুলিকে চিহ্নিত করেছি এবং বিভিন্ন পত্রপত্রিকায় লিখেওছি, এবং সেই জায়গাগুলিকে চিহ্নিত করে আমার ধারণা হয়েছে যে এগুলি বাস্তব অভিজ্ঞতার ফল। চট্টোপাধ্যায় কবিতাও লিখত, এটা হয়তো অনেকের
জানা আছে, অনেক মানুষের জানা নেই। তো সেই ব্যাপারটাই আজ আমি কিছুটা পরিমাণে তুলে ধরার চেষ্টা করব। তখন বঙ্কিমের বয়স 14-15। তার দাদা সঞ্জীবচন্দ্র বাড়িতে রাখতেন সংবাদ প্রভাকর। এই সংবাদ প্রভাকরের সম্পাদককে স্বয়ং কবি ঈশ্বর গুপ্ত। তো দাদা যখন রাখতেন সেইখান থেকে সেই কাগজটা বঙ্কিমচন্দ্রের হাতে আসতো এবং বঙ্কিমচন্দ্র সেই কাগজটি পড়তে কবি ঈশ্বর গুপ্তের প্রতি, কবিতার প্রতি ভীষণ অনুরক্ত হয়ে তিনি কবিতা লিখতে আরম্ভ করেন। বঙ্কিমচন্দ্রকে শ্রদ্ধা। আকাশ এখন কত নীল আকাশই জানে, শূন্যতার চেয়ে শূন্য আর কী বা হতে পারে। তারপর আবার শুরু প্রথম থেকে, এভাবেই গড়িয়ে যায় সকাল থেকে সারাদিন। কিছুটা গোছালো, কিছুটা আগোছালো, প্রত্যাশার চোখ খোঁজে নবকুমারের ছায়া কোথায় আছে। হ্যাঁ, কাঁঠালপাড়ার সেই বাড়ির দাওয়ায়, গাছের ছায়ায় তারা এখনও অপেক্ষায়। সে সময় ছিল মেঘে ঢাকা, ঘন কালো মেঘ, মুখে কুলুপ এঁটে, চোখে জিজ্ঞাসার চিহ্ন সবার। ভীষণ কঠিন আবহে আকাশ নীল করার দায়িত্ব ছিল তোমার হাতে। সংকোচকে নির্বাসন দিয়েছিলে মুড়ের শ্মশানে। হাস্য রসিকতার মৌলিক ভাণ্ডারী ও উপন্যাসের প্রতীক্ষিত সেই বঙ্কিম, প্রবন্ধ নিবন্ধে রচনার গুরু বঙ্কিম, সদস্যিকতার সারথি বঙ্কিম, বিচারক বঙ্কিম, ঘরোয়া সফল সংসারী বঙ্কিমচন্দ্রের জীবনের সৃজনকর্মের সমস্ত দিক নিয়ে মূল্যবান আলোচনা তুলে ধরেছেন যারা, তারা আজকে আমার তরফ থেকে তাদেরকে জানাই অসংখ্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ।